আসসালামু আলাইকুম। রোজার ঈদে জিত, কোরবানির ঈদে শাকিব খান, আফরান নিশো কোথায়? আফরান নিশোর সামনে যে একটা মূলা ঝুলাইয়া রাখছে রায়হান রাফি এক সুরঙ্গ করাইয়া, তারপরে কেন আফরান নিশোর সঙ্গে রায়হান রাফির আর কোনো সিনেমা নেই? কোন এক কালে কোন এক ছেলে কোন এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল যে রায়হান রাফি যাকে নিয়ে সিনেমা করে তার ক্যারিয়ার শেষ, এবং সে উদাহরণস্বরূপ বলছিল সিয়াম, আফরান নিশো। শাকিব খানকে নিয়ে সে কাজ করছে, সেটা শাকিব খানের সঙ্গে দিয়ে রায়হান রাফি শুরু, কিন্তু সাকিবের রায়হান রাফি দিয়ে শুরু না। সো এই বিষয়টা, এই যে লজিকটা ওই ছোট ছোট যে ছেলে বলছিল, সে ছেলে ওই লজিকটা শাকিব খানের ক্ষেত্রে কাজে লাগে না। রায়হান রাফি এ পর্যন্ত কয়টা নায়ককে লঞ্চ করছে? রায়হান রাফি লঞ্চ করছে সিয়ামকে, আর কোন নায়ককে সে ওইভাবে লঞ্চ করা নাই, কারণ শরীফুল রাজের আগে আইসক্রিম সিনেমা করেছিল। হ্যাঁ, শরীফুল রাজের হিট ছবি রায়হান রাফির সঙ্গে, সিয়ামের হিট ছবি রায়হান রাফির সঙ্গে, আফরান নিশোর হিট ছবি রায়হান রাফির সঙ্গে। তিনটি হিরোর হিট সিনেমা আছে রায়হান রাফির সঙ্গে, ব্লকবাস্টার সিনেমা বলা যাইতে পারে, কিন্তু তারপরে তাদের আর কোনো ব্লকবাস্টার নাই কেন? দেয়ালের দেশকে আপনারা ব্লকবাস্টার বলবেন? দেয়ালের দেশ দেখছে কয়জন? শুধু সিনেপ্লেক্স ছাড়া দেয়ালের দেশের কয়জন দেখছে? এটা ম্যাস পিপুলের ফিল্ম না, এটা সিনেপ্লেক্স অডিয়েন্সের ফিল্ম। সিনেপ্লেক্সে মোটামুটি অ্যাভারেজ ভালো গেছে, দেয়ালের দেশ প্রশংসা কুড়িয়েছে, নির্মাণ ভালো হয়েছে, অভিনয় ভালো হয়েছে, শরীফুল রাজ ভালো করেছে। কিন্তু এরপরে তো শরীফুল রাজের পরাণ ছাড়া আরো অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সেই সিনেমাগুলোর আওয়াজ নাই কেন? সেগুলো আর সুপারহিট হলো না কেন? রায়হান রাফির সঙ্গে কাজ করেনি বলে? কিন্তু রায়হান রাফির সঙ্গে তো সিয়াম পোড়ামন দুয়ের পরে দহন করেছে করেছে দাবাল। সেই অনুযায়ী কি পোড়ামন দুয়ের মতো কি দহন আর দাবাল ওয়ার্ক করছে? যাই হোক, প্রসঙ্গ ছিলাম যে রায়হান রাফির রোজার ঈদে জিত, কোরবানির ঈদে সাকিব, আফরান নিশো কোথায়? রায়হান রাফি একটা স্ট্যাটাস দিয়েছে, সে আগামী 2025 সালের রোজার ঈদে জিতকে নিয়ে আসছে লায়ন, আর শাকিব খানকে নিয়ে আসছে তুফান। তো জিতকে নিয়ে লায়ন আনার পরে পরে শাকিব খানকে নিয়ে তুফান 2 আনছে। দুইটা সিনেমার তো একটাও রেডি হয় নাই, শুটিং শুরু হয় নাই। আগে থেকে ঘোষণা কিভাবে দেয়, বা এই ঘোষণা দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব সহজ। যখনই রায়হান রাফি জিতকে নিয়ে লায়ন সিনেমার ঘোষণা দিয়েছে এবং সেখানে সে বলে বসেছে পরাণ, সুরঙ্গ, তুফান এগুলোর চাইতে ভালো সিনেমা হবে, বেটার সিনেমা হবে লায়ন, তখনই সাকিবিয়ানরা কিন্তু বেঁকে বসেছে। সাকিবিয়ানরা এই বিষয়টা মানতেই পারছে না যে রায়হান রাফির লায়ন তুফানের চাইতে বেটার হবে। মোটামুটি সাকিবিয়ানদের রোশানলেই পড়ে গেছে রায়হান রাফি, এবং সেই রোশানলটা বুঝতে পারে ইমিডিয়েট একটা স্ট্যাটাস দিয়ে বসেছে যে 25 সালের রোজার ঈদ জিতের, কুরবানির ঈদ শাকিব খানের, অর্থাৎ রোজার ঈদে লায়ন, কুরবানির ঈদে তুফান 2। খুবই চালাক ছেলে, চালাক না হলে এত ভালো ডিরেক্টর তো হইতে পারতো না। কিন্তু শেষাংশে আমি একটু বলেছি যে আফরান নিশো কোথায়? আফরান নিশোর সঙ্গে কি রায়হান রাফি বেইমানি করলো? আমার কথা না, অনেক দর্শক আমার কন্টেন্টের নিচে কমেন্ট করে যায় যে রায়হান রাফি নাকি আফরান নিশোর সঙ্গে বেইমানি করছে। সে ওসিয়ত, এই যে সুরঙ্গ করছে, তারপরে সুরঙ্গের পরে নিশোকে কেন এত লম্বা গ্যাপে রাখছে? বা নিশো কে লম্বা গ্যাপে রাখা হয়েছে না নিশো নিজেই লম্বা গ্যাপে আছে? নিশোর হাতে 4টা সিনেমা আছে, ওসিয়ত ছাড়াও আরো 3টা আছে। সেই 4টা সিনেমা এই যে আমাদের ছাত্র আন্দোলন, এই প্রেক্ষাপটের আগের কাণ্ড, মানে এগুলো বুকিং বা চুক্তি বা যা কিছু হয়েছে ওগুলো হয়েছে ছাত্র আন্দোলন বা 5ই আগস্টের আগে। 5ই আগস্টের আগে যা কিছু হয়েছে তার 99% ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ 5ই আগস্টের আগে যাদের হাতে টাকা ছিল তারা হয় দেশ ছেড়ে পালাইছে, না হলে তাদের ব্যাংক জব্দ হয়েছে। প্রফেশনাল কোনো প্রডিউসারের অস্তিত্ব বাংলাদেশে এখন আর নাই। শাহরিয়ার শাকিলের আলফাই এসবিএফ কে টাইনা সিনেমা করে, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভালো কোনো সিনেমা নাই, কারণ তার বাজেট নেই, বড় বাজেট। শুনলাম লায়নে নাকি আব্দুল আজিজ সাহেব প্রডিউস করবে, যৌথ প্রযোজনার সিনেমা হবে। পরে দেখি শ্যাডো এন্টারটেনমেন্ট নাকি যেন, জাজ মাল্টিমিডিয়ার নাম দেখলাম না। শ্যাডো এন্টারটেনমেন্টের কর্ণধার কে আমি এখনো জানি না।
জানতে পারলে আপনাদেরকে জানাবো। তবে তলে তলে আব্দুল আজিজ যেখানে আছে, যেহেতু নাম উঠেছে, যা রটে তার কিছুটা তো বটে। হয়তো আব্দুল আজিজ নামে আসবে না, বেনামে খেলবে খেলাটা। আমাদের দেশে অনেক প্রডিউসারই বেনামে খেলে। বেনামে খেলে এই কারণে যে তারা, তাদের নামটা আসলেই মানুষ জানতে পারবে তার কাছে টাকা আছে, এবং সাংবাদিকরা প্রশ্ন করবে এত টাকা তার কাছে কোত্থেকে আসছে। গোপনে বেনামে কালো টাকাকে সাদা করতে অনেকেই সিনেমায় আসে, এবং তারা সামনে আসতে চায় না প্রডিউসাররা। আপনারা এই যে বরবাদ সিনেমার প্রডিউসারের নাম জিজ্ঞেস করেন তো, কে এখনো পর্যন্ত কি বরবাদ সিনেমার প্রডিউসারের নাম পাইছেন? আমি বলছি না বরবাদ সিনেমার প্রডিউসারের কালো টাকা সাদা করছে, কিন্তু এখনো পর্যন্ত কেন প্রডিউসারের নাম সামনে আসলো না? তুফান সিনেমার প্রডিউসার যেভাবে নাম সামনে আসছে, প্রিয়তমা সিনেমার প্রডিউসারদের নাম যেভাবে সামনে আসছে, রাজকুমার সিনেমার প্রডিউসারদের নাম যেভাবে সামনে আসছে, একইভাবে বরবাদ সিনেমার প্রডিউসারদের নাম কেন সামনে আসতেছে না? আমরা আবছা আবছা জানতে পারছি মুম্বাইয়ের একজন প্রডিউসার আছে, মালয়েশিয়ার একজন প্রডিউসার আছে, মাল্টি প্রডিউসারের ইয়েতে এই কাজটা হচ্ছে। এবং এই কাজটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে এই কারণে, কারণ এটা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের ইয়ে হলেও 5ই আগস্টের পরবর্তী সময়ে এই সিনেমাটা হচ্ছে, এর কারণ আছে। কারণ এই যে যে টাকাগুলো আসছে, এই টাকাগুলো প্রবাসীর টাকা, বিদেশের টাকা, দেশি কোনো বড় লোকের টাকা এখানে নাই। আর একজনের টাকা না, যদি 15 কোটি টাকা বা 20 কোটি টাকা বাজেট হয়ে থাকে, তাহলে এখানে 10 জন প্রডিউসার আছে। ঠিক এইভাবে রায়হান রাফির লায়নেও অনেকগুলো প্রডিউসার আছে। কারণ রায়হান রাফি প্রথম আলোর একটা ইন্টারভিউতে বলেছে যে শ্যাডো এন্টারটেনমেন্ট ছাড়াও আরো অনেক প্রডিউসার এখানে ইনভলভ হবে। তার মানে প্রবাসীরা এখানে ইনভলভ হচ্ছে, প্রবাসীর টাকায় বা বিদেশি টাকায় সিনেমা নির্মাণ হচ্ছে। দেশের কোনো ব্যক্তির এই মুহূর্তে হ্যাডম নাই সিনেমা বানানোর, অ্যাটলিস্ট 5 কোটি 10 কোটি টাকা খরচ করে সিনেমা বানানোর, বা হ্যাডম থাকলেও সে সামনে আসবে না। কারণ সে জানে তার সেই টাকাগুলো সে কিভাবে অর্জন করেছে, এবং এই সরকারের কাছে জবাব দিতে হবে। নিট অ্যান্ড ক্লিন ইমেজ দিয়ে আসতে হবে। সেই নিট অ্যান্ড ক্লিন ইমেজ ওয়ালা, পয়সাওয়ালা লোক এই মুহূর্তে বাংলাদেশে খুব কম। আর যাদের পয়সা আছে তাদের সিনেমায় ইন্টারেস্ট নেই। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদকে, শুধু আমার তরফ থেকে না, বিভিন্ন মহল থেকে একটা পরামর্শ আসছে নাহিদকে দেওয়ার জন্য, যে আপনি প্রডিউসার দেন ভাই, আপনি বিভিন্ন শিল্পপতিদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আপনারা সিনেমায় ইনভেস্ট করেন। সেই শিল্পপতি, কোনো শিল্পপতি প্রফিট না দেখলে সেখানে ইনভেস্ট করবে না। তাহলে আপনার কি করতে হবে? সেই প্রডিউসারকে প্রফিট নিশ্চয়তা দেওয়ার জন্য রায়হান রাফি, হিমেল আশরাফ, শাকিব খান, এদের মতো শিল্পী, কলাকুশলী সহ ডিরেক্টরকে নিয়ে বসায় দেন। অর্থাৎ শাকিব খানের আর 5টা সিনেমা যেন 5টা বড় কোম্পানি প্রডিউস করে বাংলাদেশের, এবং সেখানে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় বা হিমেল আশরাফের মতো ডিরেক্টর যেন থাকে। তাইলেই কিন্তু সিনেমার বাজার আবার চাঙ্গা হয়ে যাবে। ওই শিল্পপতিরা যখন টের পেয়ে যাবে যে সিনেমায় 5 কোটি টাকা ইনভেস্ট করে 15 কোটি টাকা প্রফিট করা যাচ্ছে, তখন তারা 5 কোটি না 50 কোটি টাকা ইনভেস্ট করবে। কিন্তু তাদেরকে আগে ওই মাংসের স্বাদটা পাওয়াইতে হবে। একবার যদি কোনো হিংস্র প্রাণী মাংসের স্বাদ পায়, সে কিন্তু আর মাংস ছাড়া কিছু খাবে না। তো শিল্পপতিরা যদি একবার স্বাদ পেয়ে যায় যে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রপার টাকা ইনভেস্ট করলে কয়েক গুণ বেশি টাকা আসে, তাও মাত্র বছরের খানেকের মধ্যেই, তাহলে সে শিল্পপতিরা কিন্তু কাছা দিয়ে নামবে ফিল্মের ইন্ডাস্ট্রিতে। কথা বলছিলাম রায়হান রাফিকে নিয়ে। সে সাকিবিয়ানদেরকে ব্যালেন্স করতে চাইছে, সাকিবিয়ানদেরকে খেপায়া রায়হান রাফি সামনে আগাইতে চায় না। এটা খুব ভালো, এটা রায়হান রাফির জন্যও ভালো, রায়হান রাফির ফ্যান বেজের জন্যও ভালো, সাকিবিয়ানদের জন্যও ভালো। এই সাকিবিয়ানরা যখন সুরঙ্গ চলছিল তখন রায়হান রাফিরা কিন্তু বয়কট করছিল। আবার যখন তুফান করলো তখন রায়হান রাফিকে বুকে জড়ায় ধরলো। আবার যখন জিতকে নিয়ে কাজ করতে শুরু করলো তখনও একটা আওয়াজ শুরু হয়ে গেছিল, রায়হান রাফি বয়কট। কিন্তু যেই আবার বরবাদের টোপটা তুফান 2 এর টোপটা ছাড়লো, তখন কিন্তু আবার সাকিবিয়ানরা চুপ। আসলে সাকিবিয়ানরা খুব সহজ সরল, খুব নরম মনের, নরম হৃদয়ের অধিকারী। শুধু তাদের শাকিব খান থাকলেই হইল 7 খুন বাপ। তো রায়হান রাফি খুবই ট্যালেন্টেড ডিরেক্টর, সে জানে কোন জায়গায় কোন বর্ষি
কোন আধার দিয়ে ফেলতে হবে। টোপটা সে ফেলেছে, শাকিব খানের টোপ ফেলেছে, শাকিবের চুপ হয়েছে, কিন্তু খেলা তো হবে অন্য জায়গায়। খেলা হবে রায়হান রাফির জিতের সঙ্গে খেলা হবে ঠিকই শাকিব খানের। বরবাদ যদি এই 15 তারিখে শুটিং শুরু হওয়ার কথা, বরবাদ যদি 15 তারিখে শুটিং শুরু হয়, তাহলে আগামী ঈদে কি আসবে? শাকিব খানের কোনটা আসবে? বরবাদ তো আগামী ঈদে শাকিব খানের বরবাদই আসবে, কারণ কুরবানির ঈদে থাকছে তুফান 2। তাহলে শাকিব খানের বরবাদ যদি আগামী রোজার ঈদে আসে, আর রায়হান রাফি যদি জিত আর শরীফুল রাজকে নিয়ে আসে, খাওয়া পাবে? শাকিব খানের একটা সিনেমা রিলিজ পাবে বাংলাদেশে, সেই সিনেমার সাথে অন্য কোনো সিনেমা খাওয়া পাবে? বেইল আছে? আর শরীফুল রাজের মার্কেট তো কলকাতায় কতটুকু সেটা আমরা জানি, আর জিতের মার্কেট একেবারে পরিপরি। কলকাতার কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে জিত আরো একটা মাস খাবে। কেন খাবে, কোন কোন কারণে খাবে, বিশদ ভাবে, বিস্তারিত ভাবে, ব্যাখ্যা সহকারে, উদাহরণ সহকারে তারা তাদের কন্টেন্ট গুলো বানাইছে। আপনারা হয়তো তাদের কন্টেন্ট দেখছেন। তারপর আমি মূল পয়েন্ট গুলা বলি। কলকাতার এখন কোন হিরো টিকে আছে বহুদিন ধরে? নতুন এসছে টিকে আছে তা না, দীর্ঘদিনের ক্যারিয়ারের মধ্যে টিকে আছে এরকম কোন হিরো আছে? একমাত্র প্রসেনজিৎ আছে। কারণ সে প্রতি 10 বছর পর পর তাকে আপডেট করছে। আর জিৎ সেই যে অ্যাকশন কমার্শিয়াল হিরো, সেই বারবার কাট হিরো, সে ওই শুরু থেকে অব্দি ওই স্টাইলেই আছে। সে কিন্তু তার অ্যাক্টিং এর প্যাটার্ন চেঞ্জ করে নাই, সে তার গল্পের প্যাটার্ন চেঞ্জ করে নাই। রিসেন্টলি বুমেরাং একটা গল্প সে করছে, যেটা তার তথাকথিত সিনেমার ধারার বাইরে। সেই জন্য বুমেরাং সিনেমাটা কিন্তু তার আগের সিনেমার চাইতে ভালো ব্যবসা করছে। এখন কথা হচ্ছে যে যেখানে, তাও কিন্তু এটা খুব যে সুপারহিট টাইপের হয়েছে তা না। এখন কথা হচ্ছে যেই সিনেমার যেই হিরোর ক্যারিয়ার পড়তিতে ভারতেই, খোদ ভারতেই যেই হিরোর ক্যারিয়ার পড়তিতে কলকাতায়, সেই হিরোকে টেনে তোলার জন্য একমাত্র রায়হান রাফি দরকার। রায়হান রাফি এখন জিতকে একটা ডিফারেন্ট টাইপের গল্প দিবে। সেই ডিফারেন্ট টেস্টের গল্প দিয়ে জিত যদি কলকাতার দর্শককে ধরতে পারে। কিন্তু কলকাতার দর্শক বেঈমান, বন্ধু বেঈমান। তারা বাংলা সিনেমার চাইতে হিন্দি সিনেমা বেশি দেখে। বাংলা সিনেমা খুব একটা তারা এনজয় করে না, তারা হিন্দি বা ইংলিশ দেখে। আরো একটা বিষয় আছে, রায়হান রাফির কলকাতায় ব্যর্থ হওয়ার সবচেয়ে মূল যে লজিকটা যেটা দিছে ওরা, সেটা হলো রায়হান রাফি প্রচন্ড নারী বিদ্বেষী তার সিনেমাতে। সে তার প্রত্যেকটা কাজে নারীদেরকে ছোট করে দেখায়। কলকাতার নারীরা খুবই এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, ফিমেল এম্পাওয়ারমেন্টে। তারা অনেক ম্যাচিউর, তারা অনেক স্বাধীন, তারা অনেক লেট ম্যারেজ করে, তারা আগে নিজেদের ক্যারিয়ার করে, তারা নিজেদের মতামত প্রকাশে বলিষ্ঠ। আরজিকরের ঘটনাটাই ধরেন, এই আন্দোলনে যতগুলো ছেলেরা রাস্তায় বেরিয়েছে তার চেয়ে মেয়ে বেরিয়েছে রাস্তায়, যদি কারণ মেয়েরাই বেরোবে, কারণ হচ্ছে একটা মেয়ের উপরে। তারপরেও একটা আন্দোলন ছিল, সেখানে মেয়েরা যেভাবে আন্দোলন করেছে এবং যেই স্টাইলে আন্দোলন করেছে, তাদের বলার ভঙ্গি এবং দেহের ভঙ্গি কিন্তু ডিফারেন্ট ছিল। সো এই নারীদেরকে যারা ছোট করে দেখছে, সেই নারী বিদ্বেষী কোনো ডিরেক্টরের সিনেমা কলকাতায় পপুলার হবে, এটা কিন্তু চারটিখানি কথা না। রাফির জন্য এটা মারাত্মক একটা চ্যালেঞ্জ হবে, জিতের সিনেমা নিয়ে কলকাতায় ব্যবসা করা। বাংলাদেশে তো ব্যবসা করতেই পারবে না, কারণ ওই সময় শাকিব খানের সিনেমা থাকবে। তাইলে ওভারঅল জিতকে নিয়ে রাফি কি ধরাই খাচ্ছে? দর্শক আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানাবেন।